ব্রাশ করবো মাম্মা? করো তো, মুখে দাও। দেবা না? চলো নিচে যাই, নিচে গিয়ে আমরা ব্রাশ করবো। আসো, কোলে আসো, আসো। হাই করো, মুখে বলো হাই। চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। এমজি ফ্যামিলির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজ শনিবার, ঘড়িতে এখন সময় হয়েছে ওই সকাল 8টা মতো। আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তো আজকে ভাবলাম যে ডেইলি ব্লগের পাশাপাশি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে আমি আমার সেকেন্ড বেবি হওয়ার সময় মানে আমার অনুভূতিটা কেমন ছিল সেটাই। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করো না, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর অনেক কিছু জানতেও পারবে। তো সকালবেলায় দেখো, মনাকে ওইদিকে রেডি করে দিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই কিন্তু এদিকে মনার খাবারটা তৈরি করে নেব। সময়টা ছিল 2022 মার্চ, যেদিন কিনা সকালবেলায় আমি একটা প্রেগনেন্সি টেস্ট কিটে জানতে পারলাম যে আমার সেকেন্ড বেবি এসেছে। তো চলো একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক, না হলে কিন্তু তোমরা পুরোটা ঠিকঠাক বুঝতে পারবে না। তো 2022 সালের জানুয়ারি মাসের শেষের দিকে আমি গেছিলাম হচ্ছে আমার বাপের বাড়ি। তো মেয়ে তখন, বড় মেয়ের বয়স 7.5 বছর, আর ও তখন ক্লাস 2তে পড়ে। আর সেই সময় বলতে আমি মানে আমার ছোটো মেয়ে হওয়ার আগে আমি আর কি যখন আর কি বাপের বাড়ি যেতাম, তো তখন প্রায় 1 মাস 1.5 মাস করে সেখানে থাকতাম। তো বেশ কয়েকদিন পরে পরে যেতাম জন্যে কিন্তু এতদিন করে থাকা হতো। তো সেই সময়টাতেও ঠিক তাই হয়েছে। আমি কিন্তু ঠিক হচ্ছে ওরকম বেশ কয়েকদিন পরে গেছিলাম, আর গিয়ে কিন্তু প্রায় 1-1.5 মাসের আর কি ছুটি কাটানোর জন্যই গেছিলাম। তো সেখানে তো ছুটিটা কাটিয়েছি ঠিকঠাক করে। আর তারপরে যখন ঠিক বাড়ি ফেরার সময় হয়েছিল এই ফেব্রুয়ারির মাঝামাঝির দিকে, তো সেই সময় হঠাৎই আর কি আমাদের নেমন্তন্ন আসলো যে আমার জেঠুর মেয়ের বিয়ে। তো সেই বিয়েটা ছিল হচ্ছে 4 মার্চ। তো যেহেতু আর বেশি দিন বাকি ছিল না, তো সেই কারণে তোমাদের দাদাভাই বলল যে আর কিছুদিন থেকে যাও, তাহলে বিয়েটা কাটিয়ে যেতে পারবে। কেননা বাড়িতে যদি একবার চলে আসি তাহলে তো আর বিয়েতে যাওয়া যাবে না, আর জ্যাঠার মেয়ের বিয়ে বলে কথা। তো সেই কারণে কিন্তু আর কি যেতেই হতো। তো সেই জন্য আবারও থেকে গেলাম। তো মার্চ মাসের আর কি প্রথম দিকে মানে ওই 1-2 তারিখ নাগাদ আমার হঠাৎই আর কি খাওয়া দাওয়া সেভাবে আর কি ইচ্ছে করতো না। আর তাছাড়া সবচেয়ে বড় একটা প্রবলেম হতো যেটা, তো সেটা হচ্ছে আমি মাছের গন্ধ একদমই সহ্য করতে পারছিলাম না। আর সেই সময় কোনো একটা দিনে আমার মা বাড়িতে একটা মাছ রান্না করেছিল। তো কী মাছ সেটা এখন আর আর কি মনে নেই। তো সেই মাছের গন্ধটা সারা ঘরময় হয়ে গেছিলো। আর সেটা আর কি আমি আর নিতে পারছিলাম না। তো তখন মাকে আমি বলি, মানে মার সাথে একটু বকাবকি করি, রাগারাগি করি যে কী রান্না করেছো, কী মাছ রান্না করেছো, মনে হয় পচা মাছ হবে, তো এত গন্ধ বেরোচ্ছে। কিন্তু তা তো আমি আর বুঝতে পারিনি যে আমার শরীরের মধ্যে ধীরে ধীরে আমার সেকেন্ড বেবিটা বেড়ে উঠছে। তো সেই কারণে তারই কিছু সিমটমস আমার মধ্যে দেখা দিচ্ছে। তো যাই হোক, যথারীতি ওরকমভাবেই চললো। তো তারপরে যেহেতু 4 মার্চ আর কি বোনের বিয়ে, জ্যাঠার মেয়ের বিয়ে ছিল, তো সেই কারণে 3 তারিখ আমি, আমার মা আর আমার বড় মেয়ে চলে গেছিলাম আর কি জ্যাঠার বাড়িতে। তো জ্যাঠার বাড়ি আমাদের চাকদা থেকে আর কি প্রায় ঘন্টা খানেকের পথ, তো সেখানে যেতে হয়। তো আমরা তো রীতিমতন চলে এসেছিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই কিন্তু যেদিন বিয়ে ছিল সেই দিনই আর কি ও আমাদের বাড়ি থেকে গেছিলো। তো ও তো আর কি শ্বশুরবাড়িতেই ছিল, মানে আমার শ্বশুরবাড়িতেই ছিল। তো সেখান থেকেই আর কি গেছিলো। তো তারপরে ওখানে গিয়ে তো মানে আর কি কী বলবো, যেদিন আর কি বিয়ে, তো সেই দিনটা ভালোই আর কি আনন্দে কাটিয়েছি, বেশ নাচানাচি করেছি, খাওয়া দাওয়া চলেছে। তো খাওয়া দাওয়া বলতে আমি কিন্তু ওই যে আবারও বলছি মাছটা খেতে পারছিলাম না। তো তারপরে যেহেতু অনেক রাতে ঘুমোনো হয়েছিল, তারপরে একটু আইসক্রিম খাওয়া হয়েছিল, তো সেই কারণে না আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গেছিলো। আর তোমাদের দাদাভাই তো বিয়ের দিন চলেই এসেছিলো।
তো পরের দিন ওর আবার দুপুর নাগাদ মনে হয় বাড়ি চলে যাবে বলে আর কি সিদ্ধান্ত নিয়েছিল। তো পরের দিন মানে 6 তারিখে যেহেতু আবার রিসেপশন ছিল বোনের, তো সেই কারণে ওর একটা ড্রেস কেনার ছিল। আর আমার এদিকে ঠান্ডাও লেগেছিল আর মানে ভীষণই কষ্ট হচ্ছিল। তো সেই কারণে ভাবলাম যে কিছু ওষুধ কেনার দরকার। তো সেই কারণে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কিন্তু একটু আমাদের চাকদাতে আবারও এসেছিলাম, মানে ওই আমার জ্যাঠার বাড়ির থেকে চাকদাতে আবার এসেছিলাম আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে। তো ওর ড্রেসটা কিনেছিল আর তার সাথে আমি কিন্তু ওষুধগুলো কিনেছিলাম। আর তাছাড়া আরও একটা ব্যাপার সেটা হলো হঠাৎ কেন প্রেগনেন্সি টেস্ট কিটটা কিনলাম। তো গত 1.5 মাস ধরে আমার পিরিয়ডসটা হচ্ছিল না, তো সেই কারণে একটু টেনশানও ছিলাম যে কেন এরকম হচ্ছে না। আর তাছাড়া কি বলো তো, আমার পিরিয়ডসটা না একটু লেট করেই হয়, তো সেই কারণে প্রথম দিকে অতটা ভয় পাইনি যে হ্যাঁ হয়ে যাবে এরকম একটা ভেবেছিলাম। তো তারপরে যখন 1.5 মাস আর কি পেরিয়ে গেল তখন একটু আর কি মনের মধ্যে ভয় ভয় লাগছিলো যে এখনও হলো না। তো সেই কারণে মা কাকিমা ওরা সবাই বললো যে তুই একটা টেস্ট করে নে, আর তারপরে তুই খেতেও পারছিস না, মাছের গন্ধও ভালো লাগছে না, তো আমাদের একটু যেন অন্যরকম লাগছে। তো সেই কারণে আমি ওদের কথা মতন কিন্তু একটা টেস্ট কিটও কিনে নিয়ে আসি। তো তারপরে তো তোমাদের দাদাভাই চলে গেছিলো আর কি 5 তারিখ বিকেলবেলায়। তো 6 তারিখেও আবার বিকেলবেলায় রীতিমতন আবার আসে, যেহেতু আর কি আমাদের সেদিন আর কি বোনের রিসেপশন ছিল, তো আমরা আর কি কনে যাত্রী যাব, তো সেই কারণে। তো যাই হোক, ওইদিকে 5 তারিখেও আসার পরে ওই ওষুধপত্র টেস্ট কিট দিয়ে যায়। আর 6 তারিখ সকালবেলায় আমি কিন্তু রীতিমতন সকালবেলায় ঘুম থেকে উঠে ফার্স্ট ইউরিনটা দিয়ে আমি টেস্ট কিটে আর কি টেস্ট করি। তো যথারীতি সেই সময় কিন্তু আমার ডাবল দাগ ওঠে আর আমি পুরো শক হয়ে যাই, কেননা আমি কিন্তু একটু আর কি মেন্টালি প্রিপেয়ার ছিলাম না। তো কি করব, তারপরে যথারীতি ওই কিটটার একটা হচ্ছে ফটো তুলে তোমাদের দাদাভাইকে হোয়াটসঅ্যাপে সেন্ড করি। তো ওকে সেন্ড করার পরে ও যখন আর কি দেখে অনলাইন হয়ে, তো তারপরে ও কিন্তু সাথে সাথে আমাকে ফোন করেছিল। আর ফোন করে সত্যি কথা বলতে কি ওর যে এতটা আনন্দ হয়েছিল, ও এতটা খুশি হয়েছিল কি বলবো। তো ও কিন্তু খুশি ছিল, তবে আমি একটু আর কি খুশি হতে পারছিলাম না, কেননা আমি মানে একটু মন থেকে বলো বা মেন্টালি একটু প্রিপেয়ার ছিলাম না যে এত তাড়াতাড়ি যে আমার আরও একটা বেবি হবে। কেননা যে আমার যে বড় মেয়ে ছিল, তো তার তখন বয়স 7.5 বছর। তো তখনও আমার ওকে হচ্ছে 3 বেলা হাতে ধরে খাইয়ে দিতে হয়। তো এখনও মাঝে মাঝে যেহেতু দিতে হয়, তোমরা দেখতেই পাও। তো আমি কি করে আর কি দুটো বাচ্চা সামলাবো, তাছাড়া আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে দুটো বাচ্চা হলে তাকে কি করে খাওয়াবো, পড়াবো, মানুষ করব, সেই সব ভেবে যেন সেই সময় আর কি বলতে গেলে আকাশ ভেঙে পড়ছিল মাথার উপরে। তো তোমাদের দাদাভাই আমাকে অনেকটা আর কি মনের জোর দিয়েছিল যে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, আর যে পৃথিবীতে আসছে তো অবশ্যই ভগবান তার জন্য কিছু না কিছু তৈরি করেই রেখেছে। তো একটুও তুমি আর কি ভাবনা চিন্তা করো না, যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তো এইসব ভেবে তারপরে মা কাকিমারা যারা ছিলেন তারাও বোঝালেন আমাকে। তো একটা কথা কি বলো তো, ও যখন আর কি আমি যখন জানতে পারলাম, তো সবার আগে জানো তো আমি এইটা আর কি ডিসিশান নিয়েছিলাম যে আমি অ্যাবর্শন করে ফেলবো। সত্যি এই কথাটা আজ বলছি, তো বলতেও আর কি আমার মুখে বাজছে আর গলাটা ভার হয়ে আসছে। তো আজকে যদি আমি সেটা করে ফেলতাম, তাহলে এই যে আমার যে ফুটফুটে বাচ্চাটা হয়েছে, সে হোক না মেয়ে, আমার হয়তো আগে মেয়ে রয়েছে, এখন আবার মেয়ে হয়েছে, কিন্তু তাতে না আমার একটু দ্বিধা নেই এখন, বিশ্বাস করো। তো সেই সময় যদি আমি এরকম কিছু করে ফেলতাম, তাহলে এই আজকের দিনগুলো কিন্তু আমাকে দেখতে হতো না। তো যাই হোক, সেই কথা পরে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে মা কাকিমারা তো আমাকে বোঝালো, আর তারপর থেকে শুরু হলো আমার সেকেন্ড বেবি ক্যারি করার জার্নি। তো এই ছিল আমার প্রথম অনুভূতি বা প্রথম রিয়াকশান। আর তারপরে তো কিভাবে আমি পুরো আর কি প্রেগনেন্সিটা কাটালাম, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরের ভিডিওতেই শেয়ার করব। তো দেখো, এদিকে তোমাদের সঙ্গে আজকে কথা বলতে বলতে সংসারের কিন্তু সকালের দিকের সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। আর এইদিকে দেখো দুপুরবেলায় রান্না হবে, তো সেই কারণে যে চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি 2-3 বার জল পাল্টে পাল্টে। তো
তো পরিষ্কার না হলে তো হবে না, যেহেতু ভাত জিনিস খেতে হবে। তো এদিকে দেখো পরিষ্কার করে কিন্তু চালটা ধুয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে স্কুলে যাবে, তো একটু দেখতে আসলাম যে ও কী করছে। 10:30 বেজে গেছে, এখনও নিচে যায়নি। আর তাছাড়া ঘরটাও বেশ অগোছালো হয়ে রয়েছে, কিছুই গোছানো হয়নি, তো পরে একেবারে গুছিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কেমন একটা অঘটন ঘটে গেল। এই দেখো শাখা বেড়ে গেছে। মনাকে কোলে নিয়ে আসছিলাম, জানি না কীভাবে চাপ লেগেছে কি, কেননা শাখাটা কোনো জায়গায় ফাটাও ছিল না, কিন্তু ভেঙে গেল। তো আজকে যেহেতু শনিবার, তার উপরে বিকেলবেলায় পূর্ণিমা লাগবে, তো মনটা না সত্যি বলতে খুব খুঁতমুত করছে, কেননা আজকের দিনেই শাখাটা বাড়াচ্ছিল। তো কি আর করা যাবে, ইচ্ছে করে তো আর কিছু করিনি, মানে যা হয়েছে সবটাই হচ্ছে কোইন্সিডেন্ট। তো যাই হোক, আবার নতুন শাখা পড়তে হবে। আর হাতটা দেখো একেবারে কীরকম খারাপ লাগছে। আর আমরা যেহেতু বাঙালি ঘরের বউ, তো আমাদের না মানে শাখা পলা সিঁদুর এটাই হচ্ছে আমাদের অলংকার। তো এর মধ্যে কিছু একটা যদি না থাকে না, মানে এত খারাপ লাগে আর এত বাজে লাগে দেখতে, কি বলবো। দেখো আমার এই হাতটা কতটা ভালো লাগছে আর এই হাতটা কেমন লাগছে দেখো। তো খুব তাড়াতাড়ি দেখি শাখাটা পরে নেব, তো এটা দেখানোর জন্য ভিডিওটা আবার অন করলাম। তো চলো, ঠিক আছে। আর দেখো স্নান করে চলে এসেছি, আর জামা কাপড় মেলতে যাব। আর এসে দেখি দেখো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো কি আর করা যাবে, বৃষ্টি কমলে তারপরে জামা কাপড় কটা মেলে দেব। তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, টাটা।